আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো নির্বাচন নিয়ে, যেহেতু নির্বাচনের সময় খুব কাছাকাছি। একটা নির্বাচন হইলেই কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? গণতন্ত্রের সাথে নির্বাচনের সম্পর্ক কতটুকু? গণতন্ত্রের মূল উপাদান কি কি? সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি প্রথমে এক এক করে যাই। গণতন্ত্রের উপাদানগুলো সবগুলো আগে আমি বলবো, তারপরে বিস্তারিত শুরু করব। ভিডিওটা লম্বা হইতে পারে, আশা করি আপনারা বিরক্ত হবেন না। আচ্ছা, আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা, আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনি যদি মহাজ্ঞানী টাইপের লোক হন, তাহলে প্লিজ ইউ আর নট ওয়েলকাম হিয়ার। আপনি চলে যেতে পারেন, আপনার জ্ঞানে কিছু বৃদ্ধি পাবে না। আর যদি সহজ সরল বাঙালি হন, আমার মতো দেশকে নিয়ে ভাবেন, তরুণ এবং দেশের যে বক্স চিন্তা চেতনা, যে দেশে থেকে যেটা বোঝা যায় না, বিদেশের গণতন্ত্র রাজনীতি এগুলো দেখলে দেশের পরিস্থিতিটা বোঝা যায়, এরকম কিছু খুঁজতে থাকেন, তাহলে আপনার জন্য আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো শুরু করতেছি যে গণতন্ত্রর প্রতিষ্ঠার জন্য কি কি জিনিস লাগে। আচ্ছা, এক নাম্বার হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে থাকে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যায় পরে যাব। 2 নাম্বার, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। জনগণ স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের মূল উপাদানগুলোর মধ্যে 2 নাম্বারটা। চ্যাট জিপিটি যেইভাবে র্যাঙ্ক মানে যেভাবে সাজাইছে আর কি। আচ্ছা, 3 নাম্বার, আইনের শাসন। আইনের শাসন এবার বিস্তারিত বলতেছে, সবাই আইনের দৃষ্টিতে সমান, কেউ আইনের ঊর্ধ্বে না। এগুলির প্রত্যেকটার উপরে ইতিহাস লেখা যাবে, আমি পরে আসতেছি। মৌলিক অধিকার ও স্বাধীনতা, মত প্রকাশ, সমাবেশ, সংবাদপত্রের স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করা, এটা আরেকটা। 4 নাম্বার। 5 নাম্বার, সংখ্যালঘুর অধিকার রক্ষা। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত হলেও সংখ্যালঘু অধিকার সংরক্ষিত থাকে। আচ্ছা, 6 নাম্বার, জবাবদিহিতা ও স্বচ্ছ সরকার, জনগণের কাছে দায়বদ্ধ থাকা। মোটামুটি 6টা পয়েন্ট আসছে। এবার আমি প্রত্যেকটায় যাব, প্রত্যেকটা বিস্তারিত আমি যাব। এর মধ্যে আরেকটা বিষয় আমি বলার চেষ্টা করব যে পরবর্তীতে যে নির্বাচন প্রতিষ্ঠার জন্য কি কি লাগে, এই প্রত্যেকটা বিষয়ের জন্য অনেক কিছু দরকার। আমি শুরু থেকে আসতেছি, পরে আমি নির্বাচনের দিকে যাব। সার্বভৌমত্বটা বুঝতে হবে। সার্বভৌমত্ব মানে হচ্ছে জনগণের হাতে সর্বোচ্চ ক্ষমতা। এখানে আমার প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর আপনারা উত্তর দিবেন এবং উত্তর খোঁজার চেষ্টা করবেন। হাদি যে মারা গেছে, প্রায় 8 দিন হয়েছে। জনগণ বিচার চাইছে, রাষ্ট্র বিচার করে নাই, রাষ্ট্র অপরাধীদেরকে ধরতে পারে নাই। তাহলে কি জনগণের হাতে সার্বভৌমত্ব রইল? রইল না তো। জনগণ চায় রাষ্ট্র তার নিরাপত্তা দিক, কিন্তু রাষ্ট্র কি হাদির নিরাপত্তা দিছে? রাষ্ট্র হাদির নিরাপত্তা দিছে মৃত্যুর পরে। তাকে কাজী নজরুলের পাশে শোয়াইছে, তাকে হচ্ছে যে তার লাশ বহনকারী গাড়িকে পাহারা দিয়ে নিয়ে গেছে, পুলিশ পাহারা দিয়ে। এটা তো হাদি রিলেটেড। আর আমাদের রিলেটেড আসি, যে আমরা যে চাইছি, চিল্লাপাল্লা করছি, লাফাইছি যে উপদেষ্টা পরিষদের পদত্যাগ করা, করছে কি পদত্যাগ করছে উপদেষ্টা পরিষদ? বা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আসিফ নজরুল, আইন উপদেষ্টা পদত্যাগ করছে? করে নাই তো। তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব আছে কিনা, এটা হচ্ছে যে আমাদের খুব কাছাকাছি বিষয়, মানে আমাদের কেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার। তারপর একটু সীমান্তের দিকে যাই। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ওই সময়টাতেই ভারত শিলিগুড়িতে, অর্থাৎ বাংলাদেশের যে সীমান্ত নীলফামারী, ওইখানে 3টা গ্যারিসন করছে। গ্যারিসন মানে মানে কেল্লা, মানে ফৌজের কেল্লা বা ফৌজি ক্যাম্প বলতে পারেন, যেখানে প্রায় 50,000 ভারতীয় সৈন্য তারা সমাবেশ করছে। চিকেন নেক বলে না, চিকেন নেক হইলো শিলা মুরগি আছে না, শিলা মুরগি ছোটবেলায় যারা দেখছেন গ্রামে, শিলা মুরগির গলাটা কিন্তু লম্বা থাকে। প্রত্যেকটা মুরগির গলায় লম্বা, কিন্তু যেটা শিলা দেয় ওইটার গলাটা চিকন দেখা যায়। অর্থাৎ বাংলাদেশের পাশ ঘেঁষে ভারতের একটা জায়গা, যেটা 24 কিলোমিটার চিকন করে লম্বা, বাংলাদেশের ম্যাপে দেখলে বুঝবেন। যেটা নিয়ে কথা বলার কারণে হাদি খুন হয়েছে, ওইটার শিলা মুরগিরা বলে চিকেন নেক। চিকেন মানে তো মুরগি, নেক মানে তো গলা। তো ওইখানে ভারত 3টা ক্যাম্প করছে।
তো ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে ওই সময়টাতেই ইউনূস সরকার করলো কি, চীনের সাথে চুক্তি করলো যে নীলফামারীতে একটা বাংলাদেশের এয়ারবেজ আছে, বিমান ঘাঁটি আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশে ব্রিটিশ সরকার সেটা বানাইছিল। আরেকটা মজার ব্যাপার আপনাদেরকে বলে রাখি, গত ৫৫ বছরে কিন্তু আমাদের মহান নেতারা যারা বাংলাদেশের ক্ষমতায় আসছেন, অনেক জ্ঞানী মানুষ আসলে ওনারা। পৃথিবীর ইতিহাসে এত জ্ঞানী মানুষ কোথাও ক্ষমতায় আসে নাই। সবাই সবাই জ্ঞানী। ওনারা কিন্তু কোনো নতুন করে বিমানবন্দর বানায় নাই। আবার যেইগুলো ছিল, অনেকগুলি বিমানবন্দর কিন্তু আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা বানাইছিল, সেগুলোরে ঠিকও করে নাই। সেগুলোর মধ্যে গাছপালা, লতা জঙ্গল-মঙ্গল উঠে আছে। যেগুলো ঠিক করলে অনেক আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক অনেক উপকার হইতো। আর দেশের অর্থনীতি তো আছেই, নিরাপত্তাও হইতো। ওনারা আসলে ওনাদের দলের নেতাকর্মীদের চাঁদাবাজির ব্যবস্থা করা, আসলে অনেক ভালো। ওনারা নেতাদেরকে লুটেপুটে খাওয়ার সুযোগ করে দেওয়া, এই কাজগুলোতে ব্যস্ত থাকার কারণে ওনারা আসলে এদিকে মনোযোগ দিতে পারে নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই, বর্তমান উপদেষ্টা পরিষদ সহই। তো মূল কথায় আসি, তো যখন ইউনূস সরকার চীনের সাথে যোগাযোগ করলো, চীনকে বলল যে আমাদের লালমনিরহাটের বিমানবন্দরটা ঠিক করে দাও। যখনই চীন এটার কাজ শুরু করলো, তখন ইন্ডিয়া কিন্তু কিন্তু বাংলাদেশের সমস্ত কার্যবিধির প্রতি খেয়াল রাখে। মানে ব্যাপারটা এরকম, সার্বভৌমত্ব বলে আমার একটা ঘর, এই ঘরের মধ্যে আমি উলঙ্গ থাকি নাকি ঘুমায় থাকি নাকি শুয়ে থাকি, এটা বাহির থেকে কেউ উকি মেরে দেখবে না। কিন্তু ইন্ডিয়া কি করলো, উকি মারলো। ইন্ডিয়া বাংলাদেশের কাছে বলল যে আপনারা কেন এখানে বিমান ঘাঁটি বানাইতেছেন। কারণ ইন্ডিয়া দেখতেছে যে চিকেন নেকের কাছে এই বিমান ঘাঁটি, এইটা ১৩৫ কিলোমিটার দূরে লালমনিরহাট থেকে, ইন্ডিয়া থেকে দূরত্ব। ১৩৫ মিটার আপনি বিমানে অতিক্রম করতে, একটা ফাইটার প্লেনে, কয়েক মিনিটের ব্যাপার। তো ইন্ডিয়ার জন্য এটা হুমকি। ইন্ডিয়া আইসা বলল বাংলাদেশকে যে আপনারা কেন এখানে বিমান ঘাঁটি বানাইতেছেন। এটা কিন্তু ইন্ডিয়া যে কথাটা বলতে পারছে, তার মানে আমাদের সার্বভৌমত্ব নাই। তাহলে আমার সার্বভৌমত্ব মানে আমার রাষ্ট্রে, আমার টেরিটরির মধ্যে আমার যা মন চায় তাই করবো। মদ খাবো, নাচানাচি করবো, গান গাবো, নামাজ পড়বো, যার যা মন চায় তাই করবে। মানে সার্বভৌমত্বের বিষয়ের দিকে বলতেছি, শরিয়ার দৃষ্টিতে না। কেউ পাশের বাসার কেউ এসে কিছু বলতে পারবে না আমার ঘরের মধ্যে আমি কি করি। তো ইন্ডিয়া প্রথমে কি করলো, অভিযোগ দিল আপনারা কেন এখানে বিমান ঘাঁটি বানাইতেছেন। অভিযোগ দিয়েছে, ভালো কথা। এরপরে আমাদের সেনাবাহিনীর যে ডিএমও হচ্ছে ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন, মানে যিনি মিলিটারিকে ট্রুপস ডেপ্লয় করা, সৈন্যদেরকে সরাসরি যুদ্ধের কমান্ড দেওয়ার হুকুম দেন। সেনাপ্রধান না সরাসরি, সেনাপ্রধানের নিচের র্যাঙ্কের, সাধারণত একজন ব্রিগেডিয়ার জেনারেল হয়ে থাকেন। উনি হচ্ছেন নাজিম উদ্দিন। উনি কতটা নতজানু দেখেন। উনি ইন্ডিয়ার কাছে বলল যে স্যার আমরা আসলে এইটা মেরামত করতেছি আমাদের কমার্শিয়াল প্লেনের জন্য, আমরা কিন্তু এখানে মিলিটারি কোনো কাজকর্ম করব না। তাহলে বুঝেন সার্বভৌমত্ব কোথায়। আমি যা মন চাই আমি তাই করতে পারি, আমার এই টেরিটরির মধ্যে আমি বিমান ঘাঁটি করতে পারি। এটা তো কারো কাছে নত হয়ে, মানে নোবডি, মানে কারো কাছে কেয়ার করার কোনো উচিত না। ঠিক আছে, ইটালির মানুষ কি করবে, তারা বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করে যে আমরা কি খাবো, কি করব না করব। তো রাষ্ট্রের জনগণ তো সার্বভৌমত্ব বুঝেই না। আপনার রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তাদের এই নতজানু নীতি দেখেন। তার মানে সার্বভৌমত্ব বলতে কিছু নাই। আবার দেখেন আপনার এই জনগণের বিষয়ে, মানে ইন্ডিয়ার যে এই যে দাদাগিরি, ইন্ডিয়া যে সার্বভৌমত্বের বিষয়ে প্রশ্ন তুলল, এটা কতটুকু মানে যৌক্তিক। তাহলে সার্বভৌমত্ব কতটুকু আছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো এরপরে দেখেন, আমি ৩ নম্বরে আসতেছি, আইনের শাসন। সবাই আইনের দৃষ্টিতে সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটা নিয়ে কথা বলা মানে কি করা, কিছু বলার নাই তো এটা নিয়ে। আপনার এই যে সেনাবাহিনীর অফিসার ১৪-১৫ জনকে ধরা হয়েছে হাসিনার আমলে অপরাধ করার জন্য, এটা একটা আইওয়াস। ঠিক আছে, এখনো অনেক অফিসার বাইরে আছে, এগুলির বলির পাটা বানাইছে। আচ্ছা যাই, ভালো কথা। এদেরকে এসি বাসে আপনার কারাগারে নেওয়া হয়, আবার এরা অনলাইনে হাজিরা দিতে চায়।
ঠিক আছে? তাইলে আর আবার দেখা যায় যে আইনজীবীদেরকে টাকা খাওয়ায়া আপনার এই যে হাদির খুনি সে বের হয়ে আসলো। তারপরে আবার অ্যা তারপরে আবার হচ্ছে যে সে হাদিকে খুন করলো। তারপরে আবার আইন মানে সে হয়তোবা ইন্ডিয়া পালায় গেছে এটা নিশ্চিত না। অথবা সে দেশের মধ্যেই লুকায় আছে। ঠিক আছে? তো এই যে আইনের শাসন মানে দিন দুপুরে কত মানুষ মরতেছে, ১৪০০ মানুষ তো ইয়ের সময় মরল। ইয়ের হাসিনার আমলে তাদের এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই, কোনো পুলিশের ফাঁসি হয় নাই, জেলও হয় নাই, শাস্তিও হয় নাই, কিছুই হয় নাই। তাহলে আইনের শাসন কিরকম আছে আপনি বুঝতেই পারতেছেন। সো এইগুলিতে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। মানে নির্বাচন তো ধরেন ৫৫ বছরে অনেকগুলি হয়েছে। হাসিনা ৩-৪টা নির্বাচন করছে, খালেদা জিয়া করছে, জিয়াউর রহমান করছে, এরশাদ করছে, যার যার সময়ে সে তার মতো করে নির্বাচন করছে। তো কাজেই আইনের শাসন এখন যা আছে এটা আরো অবনতি হওয়া ছাড়া এটার নির্বাচনের মাধ্যমে কিন্তু এটার কোনো মানে আগের মতোই থাকবে, বিগত সময় যা ছিল তাই থাকবে। আচ্ছা, মৌলিক অধিকার ও স্বাধীনতা, বুঝতেই পারতেছেন এগুলি আমাদের দেশের দৃষ্টিতে এগুলি নিয়ে আলাপ করা মানে হাস্যকর। আরেকটা জিনিস বলে রাখি গণতন্ত্রের ব্যাপারে, গণতন্ত্র মানে আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করে নির্বাচন শুধু, মানে বিএনপি নির্বাচন করতে পারে না, এই জন্য সে বলছে আমি আমার গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। প্রথম আলো মনে করে গণতান্ত্রিক অধিকার মানে হইল মিথ্যাচার করা, গণতান্ত্রিক অধিকার মানে হইল জনগণকে বিভ্রান্ত করা, যা মন চায় তাই লেখা। আবার আইনজীবীরা মনে করে একটা সাচ্চা অপরাধী যার অপরাধের প্রমাণিত, ঠিক আছে, সে নিজেও বুঝতেছে যে এটা অপরাধী, তারপরেও সেটার পক্ষে সে দাঁড়াইতে পারবে। আবার বিএনপি যেটা করছে নির্বাচনের বিষয়ে, যখনই ইয়েতে গণহত্যা হইল হাসিনার আমলে, জুলাই বিপ্লব হইল, এর ৩ দিন পরেই পল্টনে সমাবেশ করে নির্লজ্জের মতো নির্বাচন চাইছে দ্রুত। ঠিক আছে? তো এরপরে ৩ মাসের জায়গায় ৬ মাস, ৬ মাসের জায়গায় ৯ মাস, ১২ মাস, ১৮ মাসের দিকে আইসা নির্বাচনের দিকে তারা যাচ্ছে। তো আমার তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি জাস্ট বলতেছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাকি? বা নির্বাচনের মাধ্যমে মূলত কি নিশ্চিত হয়? নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হয় ক্ষমতার হাত বদল। কিন্তু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আচ্ছা, মৌলিক অধিকারের বিষয়ে আসি। মত প্রকাশ, সমাবেশ, সংবাদপত্রের স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করা। বিগত আমলে আপনার হাসিনার আমলে যত মিডিয়া আছে সবগুলি মিডিয়া হাসিনার দালালি করছে। ঠিক আছে? এবং হাসিনা যে নাটক সাজাইছে ওই যে আর্মি অফিসারদেরকে হত্যা করার জন্য, বিভিন্ন সময়ে এই মিডিয়াই ভালো ভালো মানুষ তাদেরকে প্রথমে গুম করছে, গুম করে তাদেরকে ক্রসফায়ার দিছে, ক্রসফায়ার দিয়ে একটা অপারেশন নাম দিছে, নাম দিয়ে বলছে যারা জঙ্গি। আমার দেশ শাপলা চত্বরের বিষয়ে প্রতিবেদন বা হাসিনার অপকর্মের কথা লেখার কারণে আমার দেশকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দেশ ছাড়া বাংলাদেশে যত পত্রিকা আছে সবই হলো গুপ্ত প্রথম আলো। এগুলি গুপ্তভাবে সরকারি এজেন্ডা বাস্তবায়ন করছে, প্রথম আলোর মতো এত নির্লজ্জভাবে করে নাই। এই জন্য এগুলো হচ্ছে যে এগুলো টিকে গেছে। তো মত প্রকাশের স্বাধীনতা কীরকম বাংলাদেশে? মত প্রকাশের স্বাধীনতা মানে হইল আপনি আল্লাহর গালি দিতে পারবেন, রাসূলের গালি দিতে পারবেন, কোরআনকে পাড়াইতে পারবেন, আপনাকে পুলিশ এসে চেক করবে। কিন্তু আপনি অন্যায়ের বিরুদ্ধে, হাদির মতো, জুলাই শহীদদের মতো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন, আপনাকে মেরে ফেলা হবে, আপনার কোনো বিচার হবে না। এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। সংখ্যালঘুর অধিকার রক্ষা, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত হলেও সংখ্যালঘুর অধিকার সংরক্ষিত থাকে। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মানে হচ্ছে আপনার সংসদে যদি লোক বেশি হয় বা কোনো দেশে ৯০% মানুষ যদি মুসলিম হয়, তারা যেইটা চাবে সেটা তারা পাবে, কিন্তু তাদের চাওয়া পাওয়া মিটাইতে যায় যেন হিন্দুদের ক্ষতি না হয়। তো দেখেন বাংলাদেশের হিন্দুরা হচ্ছে পৃথিবীতে একমাত্র হিন্দু যারা হিন্দু হওয়ার কারণে কোনো সমস্যা অনুভব করে না। সরকার হিন্দুদেরকে সহযোগিতা করে, পূজায় সহযোগিতা করে, মন্দিরে সহযোগিতা করে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। দেশের নাগরিক হিসেবে তারা সুযোগ সুবিধা দেশের পাইতে পারে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ যারা মুসলিম এরা কিন্তু কালচারালি মাইনর। অর্থাৎ আপনি একজন হুজুর, একজন দাড়ি টুপিওয়ালা
সচিবালয়ে যান, সরকারি অফিসে যান, এখন কিছুটা কাটছে, আপনারা সবার লাস্টে সিরিয়াল দিবে, আপনাকে হচ্ছে যে গুরুত্ব দেওয়া হবে না, কিন্তু ফিটফাট হয়ে যান, দাড়ি মুছকাইটা যান, টাইট ফিট হয়ে যান, আপনার কথার গুরুত্ব আছে, ইংরেজি বলেন, আপনার গুরুত্ব দিবে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে, জবাবদিহিতা ও স্বচ্ছ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এগেইন হাসতে হবে, কই যায় দায়বদ্ধতা? এই যে আমি দেখলাম উদীচীর ওইখানে ছায়ানটে গেছে মোস্তফা সরোয়ার ফারুকী, সে যায় বলতেছে আপনাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদেরকে সরকার টাকা দিয়ে দিবে, ইমিডিয়েট দিয়ে দিবে। তো এই এই যে মোস্তফা সরোয়ার ফারুকী যে এখানে টাকা দেওয়ার ঘোষণা দিল, কারে জিজ্ঞেস করে দিল? বুঝতে পারতেছেন? বা ইউনূস সরকার যে স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে গ্রামীণ ব্যাংকের এক বয়স্ক মহিলাকে নিয়োগ দিল, সে তো ডাক্তার না, সে স্বাস্থ্যের কি বুঝবে? ইউনূস সরকার কি এটার জন্য জবাবদিহি করছে? করে নাই তো। তাহলে বোঝা গেল মানে গণতন্ত্রের যে এলিমেন্টগুলো আমাদের দেশে আদতে কোনোটাই বিদ্যমান না। সো এখন নির্বাচন হইলে যেটা হইতে পারে, একটা ক্ষমতার হাত বদল হইতে পারে, ক্ষমতার হাত বদলের মাধ্যমে কেউ রাষ্ট্র পরিচালনায় আসতে পারে, কিন্তু এটার সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার কিন্তু কোনো সম্পর্ক নাই। যদি নির্বাচনের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্পর্ক থাকতো, তাহলে বিগত ৫৫ বছরে বাংলাদেশে গণতন্ত্র এসে যেত। গণতন্ত্র কীরকম? ধরেন আমি এখানে আছি, আমার টাকা পয়সা খুবই কম, আমার কোনো বাড়ি গাড়ি নাই, কিন্তু আমাকে কেউ থাপ্পড় দিবে না, আমাকে কেউ লাঞ্ছিত করবে না, আমাকে এটা ফিল করাবে না যে তুমি তো ভিন্ন দেশ থেকে আসছো। আমি কখনো এটা ফিল করি নাই। আমার যে দাড়ি আছে, লম্বা দাড়ি, শরিয়ায় যেটা বলা হয়েছে হাদিসে, তোমরা দাড়িকে ছেড়ে দাও, সেই অনুযায়ী আমি দাড়ি রাখতেছি, টুপি পরতেছি, স্টিল এখন জুব্বা পরে আছি। আজ পর্যন্ত আমাকে কেউ এটা প্রশ্ন করে নাই, এই তুমি জুব্বা পরো কেন? হ্যাঁ, কিছু আপনারা দেখবেন যে রাসিস্ট কিছু বুড়া টাইপের লোক থাকে, খুবই কম, তারা এগুলো অপছন্দ করে, বাট অপছন্দ করলেও ওইটা তার মধ্যেই থাকে, সে কিন্তু আমাকে কিছু বলতে পারে না। ঠিক আছে? আবার আমরা এখানে বয়ান করি, ইসলামের কথা বলি, এতেও আমাদেরকে কেউ কিছু করে না। এটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, এটা হচ্ছে জবাবদিহিতা। তো বাংলাদেশে যদি একটা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আমি চলে আসি, নির্বাচনের জন্য কি কি জিনিস দরকার? নির্বাচনের জন্য দরকার হচ্ছে সুষ্ঠু ভোট গণনা। আচ্ছা, তারপরে হচ্ছে যারা প্রার্থীরা প্রচারণা চালাবেন তাদের নিরাপত্তা, তারপরে হচ্ছে সুষ্ঠু নিরাপত্তা বাহিনী থাকা। আচ্ছা, এবার আসি এখন নির্বাচনের কথায় আসি। আমি কিন্তু কখনোই বলতেছি না আমি নির্বাচন চাই না, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস। আমার নির্বাচন নিয়ে বাড়তি কোনো আগ্রহ নাই, অ্যালার্জিও নাই, আমি পরিস্থিতিটা বলতেছি। হাদি যেই কারণে হত্যা হয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হইল, হাদি বলছিল আমরা নির্বাচন কমিশনারকে বললাম যে সিসি ক্যামেরা দেন, যাতে আমরা অবাধ নির্বাচন যে হইতেছে এবং জনগণ যেন দেখতে পারে, এইটাও কিন্তু সুষ্ঠু নির্বাচনের মধ্যে অন্যতম শর্ত। নির্বাচন কমিশন বলল যে আমি দেশের টাকা বাঁচাইতে চাই। এইখানে সে জনগণের কাছে জবাবদিহিতা করলো না, জনগণের রায়ের মূল্যায়ন করলো না, যেহেতু সার্বভৌমত্ব নাই, একটার সাথে কিন্তু কানেক্টেড। আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে গণতন্ত্রের যে অন্যান্য এলিমেন্টগুলো সেগুলো কিন্তু আপনার থাকতে হবে। সেগুলো যদি না থাকে তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশি গণতন্ত্রের, ইউরোপিয়ান গণতন্ত্রের হবে না। তখন হাদি বলল আপনারা যদি নির্বাচন কমিশনারদেরকে বলেন, নির্বাচনের লোক অফিসারদেরকে বলেন, আচ্ছা আমরা চিন্তা ভাবনা করে দেখলাম নির্বাচন সুষ্ঠুভাবে কিভাবে করতে হয় সেটার জন্য আপনারা একটা ইউরোপ ট্যুর দেন। তখন সবাই বলবে হ্যাঁ রাইট, তখন নির্বাচন কমিশনার সবাই, নির্বাচনের সাথে জড়িত যারা অফিসার সবাই বিদেশে ঘুরতে চলে যাবে। সো যেটা দাঁড়াইলো যে নির্বাচন কমিশনটা, যিনি কমিশনার আছেন উনি, ওনার বাড়ি চিটাগাং, ডাক্তার ইউনূসের বাড়িও চিটাগাং, ওইভাবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো নির্বাচন কমিশন জনগণের ইচ্ছার ভিত্তিতে নির্বাচনী যে প্রক্রিয়া সেটা সে করবে না। তারপরে হচ্ছে যে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনী, ভেরি ইন্টারেস্টিং। বর্তমান সেনাপ্রধান হাসিনার নিয়োগকৃত এবং সে হাসিনার বোনজামাই হয়। এই সেনাপ্রধান অত্যন্ত মহিমান্বিত একজন লোক,
এবং মানব ইতিহাসের বিরলতম চরিত্র, দেখতেও সুন্দর, নামও ভালো। ওনার শ্বশুরও কিন্তু সেনাপ্রধান ছিলেন, মুস্তাফিজুর রহমান। এবং মজার ব্যাপার হলো এই লোক রিটায়ারমেন্টে চলে গেছিল, বাড়িতে চলে গেছিল, এই অবসরপ্রাপ্ত লোককে হাসিনার আগের আমলে আইনা কিন্তু তাকে মানে 96 থেকে, হ্যাঁ 96 থেকে হাসিনা তাকে সেনাপ্রধান বানাইছিল। তো সেনাবাহিনীর একজন অফিসারও বোধহয় নতুন, মানে এখন কিছু ঢুকছে কয়েকদিন আগে, বাট পুরা সেনাবাহিনী সবই আওয়ামী লীগ, আওয়ামী বাহিনী, পান্ডা বাহিনী। তো এটা আছে অ্যাজ ইউজুয়াল। আমি দেখলাম যে ওই 3 বাহিনীর সাথে মানে বৈঠক করছে, 3 বাহিনীর প্রধান, এরাও আওয়ামী, এদেরকেও চেঞ্জ করা হয় নাই। আর হাদির বিচারের ক্ষেত্রে তো দেখলেনি, এরা কিছুই করলো না। তো নিরপেক্ষ সেনাবাহিনী কিন্তু নাই, নিরপেক্ষ পুলিশ নাই, নিরপেক্ষ গোয়েন্দা বাহিনী নাই, কেউই নিরপেক্ষভাবে নাই। যারাই আছে সবাই পান্ডা বাহিনী। সো আমি যেটা ক্লিয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওতে, সেইটা হইল গণতন্ত্রের অনেকগুলো এলিমেন্ট আছে, সার্বভৌমত্ব, আইনের শাসন, মৌলিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার, জবাবদিহিতা, কিচ্ছুই নাই। নির্বাচনও আছে, মানে এইগুলি থাকতে হবে। তো এই যে লিস্টগুলো আমি আলোচনা করলাম, আধুনিক মানে গণতন্ত্রে বা ইউরোপের দেশগুলোতে যখন নির্বাচন হয় কোনো মানুষ মারা যায় না। খুব মানে নির্বাচনকে বলা হয় মানব ইতিহাসে ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে সহজ মাধ্যম। তো আমরা গণতন্ত্র বইলা যেটা বুঝি আমাদের দেশে, ধরেন আমি বাংলাদেশে গণতন্ত্র হিসেবে খাইছিলাম চিরতার পানি, মানে বাংলাদেশে যখন আমি চিরতার পানি খাইলাম আমাকে বলা হলো এটাই গণতন্ত্র, তখন তো আমি গণতন্ত্র পছন্দ করি নাই। ইউরোপে এসে আমি যখন গণতন্ত্র খাইলাম আমার কাছে মনে হইলো যে আমি রসমালাই খাইতেছি। অ্যাকচুয়ালি গণতন্ত্র অনেক সুন্দর, খেলাফত যেটা আছে এটা গণতন্ত্রের চেয়ে আরও বেশি সুন্দর। কিন্তু সঠিক গণতন্ত্র যেই দেশে আছে সেটা খেলাফতের খুব কাছাকাছি অবস্থান করতেছে। সো সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া মানে খেলাফতের বিরোধিতা না, বুঝতে হবে। কিন্তু এটা একটা ভিন্ন আলোচনা আমি করব যদি আপনারা চান পরবর্তীতে। তো আমি যেটা বোঝাইতে চাইছি, গণতন্ত্রের যদি 8টা এলিমেন্ট থাকে, বা গণতন্ত্রটাকে যদি আমরা একটা বডি আকারে চিন্তা করি, সেটার মাথা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সেটার একটা গুরুত্বপূর্ণ ধরেন একটা হাত হচ্ছে নির্বাচন। সো এই এলিমেন্টগুলোর মধ্যে কোনোটাই নাই বাংলাদেশে। নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, বিচার বিভাগের যে অবস্থা, কোনোটাই কিন্তু নাই। সো এইখানে আমরা যতই চেষ্টা করি কখনোই সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে এই বাহিনী দেওয়া হবে না। নির্বাচন হবে, ক্ষমতার হাত বদল হবে, 2-1000 মানুষ মারা যাবে, এগুলো হইতে পারে। তো আমরা সবাই নির্বাচনমুখী হইলাম কিভাবে, এটা খুব মজার একটা গল্প দিয়ে আমি শেষ করি। এক লোক ছাগল কিনছে বাজার থেকে, কেনার পরে বাটপাড়ার পাল্লায় পড়ছে। যার সাথেই দেখা হয় বলতেছে, ভাই আপনি কুকুর কেন নিয়ে যেতেছেন? সে বলতেছে, না এটা তো ছাগল। তো 10 জনেই তারে বললো যে আপনি কুকুর কেন কিনলেন? তখন সে সন্দিহান হয়ে গেল, সে বলল আসলেই তো আমি কুকুর কিনছি। তো নির্বাচনের যে বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে দাঁড়াইছে, সর্বপ্রথম নির্লজ্জের মতো বিএনপি এই বিচার টিচার সবকিছু বাদ দিয়া বললো যে নির্বাচন দাও। তারপরে তারা সরকারকে বিভিন্ন জায়গায় খালি বাওয়াত ঢোকায় দিল নির্বাচনের জন্য, নির্বাচন জিকির করলো। তারপরে জামাতও বলল নির্বাচন তো দরকার, এনসিপি বলে নির্বাচন দরকার। এখন আপনি বাংলাদেশের জনগণের 99 ভাগই বলতেছে নির্বাচন দরকার। আমি নির্বাচন দরকার না সেটা বলতেছি না, কিন্তু আমি বোঝাইলাম যে এই বাংলাদেশে যে নির্বাচন হবে সেটাকে আপনি বলতে পারেন যে একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিবারতন্ত্র, কিছুটা স্বৈরতন্ত্র, কিছুটা চন্দ্রতন্ত্র বা চাঁদাবাজি, এই সব কিছু মিলায়া যা হয় এটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র। সো আপনি নির্বাচন দিলে কলুষিত একটা নির্বাচন হবে, এই কলুষিত নির্বাচনের হাত ধরে আগামীর বাংলাদেশে কলুষিত গণতন্ত্র প্র্যাকটিস হবে। সো কিভাবে আমরা একটা মানে উন্নত দেশের মতো নির্বাচন করতে পারি, সেটার পরিস্থিতি তৈরি করতে পারি, সেটার ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করা লাগে আমি আগের ভিডিওগুলোতে বলছি। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলেই আশা করি আইডিয়া পাওয়া যাবেন। সো আমি এগেইন বলতেছি, নির্বাচনের আমি বিরোধিতা করি না, নির্বাচন আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার নির্বাচন হইলে আমার কোনো অসুবিধা নাই। বাট আমি ক্লিয়ার করলাম
হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ, এবং নির্বাচনের মাধ্যমে এটা কন্টিনিউয়েশন অফ ফেসিবাদ হবে। ঠিক আছে, জাস্ট মালিকানা পরিবর্তন হবে। এই ফেসিবাদের যে মালিকানা, এটার একটা বৈধতা আসবে নির্বাচনের মাধ্যমে। যে জুলুম করবে সে জুলুম করার ক্ষেত্রে একটু শক্তি পাবে, যে আমরা জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে, এবং পুলিশ, আর্মি, বিডিআর যে জনগণকে লাথি মারবে, তারা লাথি মারার ক্ষেত্রে একটু বল পাবে। কারণ তারা চিন্তা করবে যে এই সরকার তো 5-10 বছর থাকবে, এই 5 বছর জনগণের আরো একটু লাইট খাইতে থাকি। এখন তারা ওই বলটা পাইতেছে না, এই কারণে তারা যখন জনগণের লাথি মারতে চায়, তখন চিন্তা করে যে যারা লাথি মারতেছে সে যদি ক্ষমতাসীন দলে এসে পড়ে, তখন তো আমরা লাথি দিবে। সো এই কনফিউশনে আছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের মাধ্যমে তাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে, অ্যান্ড দে ক্যান রান বেটার, দে ক্যান কিক ইউ বেটার। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।